শ্রীলঙ্কা আমাদের প্রতিবেশী দেশ। একটা কেসের সূত্রে সেখানে উঠে এসেছিল ডার্ক ওয়েব এবং ওয়েব পর্নোগ্রাফি সংক্রান্ত একের পর এক তথ্য। এই কেসের ভিকটিম ছিল একজন 18 বছর বয়সী তরুণী স্কুল পড়ুয়া মেয়ে। এটা ছিল এমন একটা কেস যা বাধ্য করেছিল শ্রীলঙ্কার লক্ষ লক্ষ মানুষকে রাস্তায় নেমে বিদ্রোহ করতে। এই গল্প তার, যার নাম আজও শ্রীলঙ্কার নারী নির্যাতনের ফেস হিসেবে ব্যবহার করা হয়। নমস্কার, আমি অর্ণব। আপনারা শুনছেন অপরাধ সূত্র। এখানে আমরা গল্প শোনাই না কোনো বইয়ের পাতা থেকে নয়, বরঞ্চ সরাসরি পুলিশের খাতা থেকে। আজকে আপনাদেরকে শোনাবো কিভাবে একজন স্কুল ছাত্রীকে ন্যায় বিচার দিতে লক্ষ লক্ষ সিটিজেন, তার ফেলো সিটিজেনরা রাস্তায় নেমে এসেছিল। আপনাদের কি মনে হয়, মেয়েটি কি বিচার পেয়েছিল, নাকি অপরাধী হাসতে হাসতে আইনকে বুড়ো আঙুল দেখিয়ে খোলা করে বেড়াচ্ছে এখনো? আসুন আমরা গল্পটা শুরু করি সেই হতভাগিনী মেয়েটির পরিচয় দিয়ে। 18 বছর বয়সী শিবালকানাথন ভিথিয়া স্থানীয় পুঙ্গুটুটিভু মহাবিদ্যালয়ে হায়ার সেকেন্ডারি স্টুডেন্ট ছিল। ভিথিয়ার ফ্যামিলি আগে পুঙ্গুটুটিভু দ্বীপেই থাকতো। পরবর্তীতে 1990 সাল নাগাদ শ্রীলঙ্কায় সিভিল ওয়ার শুরু হয়। সেই সময় তারা বাধ্য হয় পুঙ্গুটুটিভু থেকে পালিয়ে যেতে। পরে তারা শ্রীলঙ্কারই মানকুলাম বলে অন্য একটি জায়গায় বাড়ি ভাড়া নিয়ে থাকতে শুরু করে। ভিথিয়ার জন্ম হয়েছিল 25শে নভেম্বর 1996 সালে মানকুলামেরই একটি সরকারি হাসপাতালে। 2009 সাল নাগাদ সিভিল ওয়ার যখন প্রায় শেষের দিকে, তখন ভিথিয়া কলম্বোর একটি সরকারি স্কুলে পড়াশোনা করত। কিন্তু তার ফ্যামিলি যুদ্ধের মধ্যে আটকে রিফিউজি ক্যাম্পে থাকতে বাধ্য হয়েছিল। 2010 সাল নাগাদ আলটিমেটলি এই সিভিল ওয়ার সিচুয়েশন এন্ড হয় এবং তার ফ্যামিলি আবার পুঙ্গুটুটিভুতেই ফিরে যায়। বাবা শিবালকানাথন, মা সরস্বতী, দাদা নিশাস্থান এবং দিদি নিশাস্থিনীর চোখের মণি ছিল এই বাচ্চা মেয়েটি ভিথিয়ার দিদি নিশাস্থিনী জাফনা ইউনিভার্সিটি থেকে বিজনেস স্টাডিজ নিয়ে পড়াশোনা করছিল। ভিথিয়ার কিন্তু ইচ্ছে ছিল বিজনেস স্টাডিজ না, সে পড়াশোনা শিখে ডাক্তার হবে। পরিবারে সচ্ছলতা না থাকলেও স্বাভাবিক ব্যাপার, যুদ্ধবিধ্বস্ত পরিবার ছিল তার বাবা মা সবসময় চেষ্টা করত ভিথিয়ার স্বপ্ন যেন পূরণ হয়, তার পড়াশোনায় যেন কোনো বাধা না আসে এবং সে যেন বড় হয়ে পড়াশোনা শিখে সত্যি সত্যি ডাক্তার হয়ে তাদের মুখ উজ্জ্বল করতে পারে এবং দেশের সেবা করতে পারে। এরই মধ্যে চলে এলো সেই কালান্তক দিন, 13ই মে 2015। প্রতিদিন সকালে ভিথিয়া তার নীল রঙের সাইকেলটা নিয়ে 2 কিলোমিটার দূরে তার স্কুলে যেত। সে একা কোনোদিনই যেত না, তার সাথে তার এক বন্ধুও সাইকেলে করেই যেত। অন্যান্য দিনের মতো সেদিনও সকাল 7টার সময় তার ঘুম ভাঙে। সে ব্রেকফাস্ট শেষ করে সাইকেল নিয়ে স্কুলে যাওয়ার জন্য বের হয়। সেই দিন তার বন্ধু তার সাথে যায়নি। সে অসুস্থ থাকায় সেদিন সে বাড়িতেই থেকে গেছিল। কিন্তু বিদ্যার তো লক্ষ্য ছিল সে ডাক্তার হবে, সে স্কুল কামাই করতে চাইতো না। সে একাই সাইকেল নিয়ে স্কুলে যাওয়ার জন্য বের হয়। সে জানতও না যে ওই রাস্তার মধ্যেই, ওই 2 কিলোমিটার রাস্তার মধ্যেই একটা জঙ্গলের মধ্যে একদল হায়না তার জন্য ওঁত পেতে বসে রয়েছে। সাধারণত স্কুল ছুটি হওয়ার পর 2টোর মধ্যে ভিথিয়া বাড়ি ফিরে পড়ত। সেদিনকে 3:30 বেজে গেল, তখনও ভিথিয়া বাড়ি ফিরল না। তার বাবা মায়ের দুশ্চিন্তা শুরু হলো। খুব স্বাভাবিক ব্যাপার, আমাদের বাড়িগুলোর ক্ষেত্রেও দেখবেন ব্যাপারটা একই রকম হয়। তারা প্রথমে গিয়ে খোঁজ করলো স্কুলে এবং স্কুলের তার বন্ধুদের বাড়ি গিয়ে। সেখানেও তাকে পাওয়া গেল না। তার বন্ধুরা জানালো যে সেদিনকে সে স্কুলে যায়নি। তার বাবা মা ভাবলো আশেপাশেই তার একজন আত্মীয়ের বাড়ি ছিল, তার একটা বুটিক ছিল, মাঝে মাঝে ভিথিয়া সেই দিকেও যেত। তার বাবা মা গিয়ে সেই আত্মীয়ের বাড়িতেও খোঁজ করলো। তার আত্মীয়ও জানালো যে সেদিনকে সে ভিথিয়াকে দেখেইনি। বিকেল থেকে সন্ধে পর্যন্ত তার বাবা মা দাদা পাগলের মতো তাকে খুঁজলো, রাস্তায় রাস্তায় খুঁজলো, কিন্তু তার কোনো রকম কোনো ট্রেস না পেয়ে তারা বাধ্য হলো বিকেল 6টা নাগাদ পুঙ্গুটুটিভুর 20 কাট্টুভান পুলিশ চেকপোস্টে গিয়ে তার মিসিং রিপোর্ট করতে। পুলিশ কিন্তু ব্যাপারটাকে পাত্তাই দিল না। পুলিশ বলল মেয়ে নিশ্চয়ই নিজের কোনো প্রেমিকের সাথে পালিয়ে গিয়েছে। একটা অদ্ভুত ব্যাপার আমি খেয়াল করে দেখেছি জানেন, আমরা যত কেস কভার করেছি তার মধ্যে
প্রচুর কেস এরকম রয়েছে। আজ অব্দি প্রায় আমরা 42-44টা কেস কভার করেছি। তার মধ্যে প্রায় 20টা কেস এরকম রয়েছে যেখানে কোনো মেয়ে হারিয়ে গেছে। আমরা প্রত্যেকটা কেসেই দেখেছি পুলিশ প্রথমেই বলে, সে বয়সে তরুণী হোক, প্রৌঢ়া হোক, নাবালিকা হোক, পুলিশ প্রথমেই বলে যে সে প্রেমিকার সঙ্গে পালিয়ে গেছে। এই একটা সম্ভাবনা ছাড়া আর যেন কোনো সম্ভাবনাই নেই। খুব অদ্ভুত ব্যাপারটা, তাই না? প্রসঙ্গত বলে রাখি, ওই সময়টা জাফনা পেনিনসুলার আইল্যান্ডগুলো ইনক্লুডিং পুঙ্গুটুটিভু শ্রীলঙ্কার নেভির কন্ট্রোলে ছিল। ওই সময়টায় ওই এলাকাগুলোতে রেপ অ্যান্ড মার্ডার খুব কমন কেসে পরিণত হয়েছিল। স্থানীয়দের অভিযোগ ছিল এই নৃশংস ঘটনাগুলোর সঙ্গে, এই মাল্টিপল রেপ অ্যান্ড মার্ডার কেসের সঙ্গে যুক্ত ছিল শ্রীলঙ্কা নেভি সাপোর্টেড ইলাম পিপলস ডেমোক্রেটিক পার্টি নামের আধা সামরিক বাহিনীর লোকজন। তবু অদ্ভুতভাবে পুলিশের মনে হয়েছিল যে ভিথিয়া প্রেমিকের সঙ্গে পালিয়ে গেছে, তার কোনো বিপদ হতেই পারে না। সিম্পলি তারা দায় এড়াতে চেয়েছিল জাস্ট। এই সমস্ত কিছুতে বিরক্ত হয়ে তার বাবা মা আশপাশের আরেকটি থানা, কাইটস থানায় গিয়ে অভিযোগ জানাতে চায়। সেখানে তাদেরকে 6টা থেকে 9টা পর্যন্ত বসিয়ে রাখা হয় এবং আলটিমেটলি রাত 9টার সময় একজন মহিলা পুলিশ কর্মী ভিথিয়ার নিখোঁজ হওয়ার কমপ্লেন রেজিস্টার করে। কমপ্লেন রেজিস্টার করলেও রাতের বেলা পুলিশ কোনো খোঁজ খবরই চালায় না। ফলে হতাশ হয়ে গিয়ে তার বাড়ির লোকজনই খোঁজ খবর আবার শুরু করে। পরদিন অর্থাৎ 14 তারিখ ভোর 5টার সময় তার দাদা নিশা স্থান আশপাশের এলাকাটা ঘুরে ঘুরে দেখছিল। তার সঙ্গে ছিল বেশ কয়েকজন প্রতিবেশী এবং প্রতিবেশীদের 2টো কুকুর। তার বাড়ি থেকে প্রায় 1.5 কিলোমিটার দূরে তার স্কুলের রাস্তাটা ছিল মোটামুটি জঙ্গলে ঘেরা, নির্জন একটা রাস্তা। সেই রাস্তায় বাড়ি থেকে প্রায় 1.5 কিলোমিটার দূরে স্কুলের কাছাকাছি একটা এলাকায় হঠাৎ করেই একটা কুকুর ঘেউ ঘেউ করে ডেকে ওঠে। ওই যে 2টো কুকুর তাদের সাথে ছিল, তাদের মধ্যে একটা কুকুর। তারা কুকুরটাকে ফলো করে এগিয়ে যায়। সেখানে গিয়ে তারা ভিথিয়ার নীল রঙের সাইকেলটা খুঁজে পায়। এরপর সেখান থেকে আরও একটু এগিয়ে গিয়ে স্কুলের রাস্তা ছেড়ে ওই জঙ্গলের মধ্যে আরেকটু এগিয়ে গিয়ে তারা ভিথিয়ার জুতো খুঁজে পায়। সেই রাস্তা ধরে আরেকটু এগোতে একটা ভাঙাচোরা বাড়ি তাদের চোখে পড়ে। সেখানে পৌঁছে একটা ভয়ঙ্কর দৃশ্য তারা চোখের সামনে দেখতে পায়। ভিথিয়ার নিথর মৃতদেহ পড়ে রয়েছে, তার গায়ে প্রায় কোনো পোশাক নেই। ভিথিয়ার দেহটা একটা গাছে হেলান দিয়ে আধা বসা অবস্থায় রাখা ছিল। তার হাত দুটো পিচমোড়া করে বাঁধা ছিল, তার নিজেরই টাই দিয়ে বাঁধা ছিল। তার পা দুটো পাশেরই 2টো গাছের সাথে ছড়ানো অবস্থায় বাঁধা ছিল তার নিজের স্কুল শুর লেস দিয়ে। সে যাতে চিৎকার করতে না পারে তাই তারই পোশাক ছিঁড়ে তার মুখের মধ্যে ভরে তারই পোশাকের অন্য একটা টুকরো দিয়ে তার মুখটা বাঁধা ছিল। সারা গায়ে অসংখ্য ব্লেডের দাগ, অসংখ্য কামড়ানো লাল দাগে ভর্তি ছিল। কাছেই পড়েছিল তার স্কুল ব্যাগটা পর্যন্ত। সমস্তটা দেখে তারা স্পষ্টই বুঝতে পারে যে প্রচণ্ড অত্যাচার করে ভিথিয়াকে খুন করা হয়েছে। নিশাস্থান অর্থাৎ ভিথিয়ার দাদা সঙ্গে সঙ্গে আবার কাইটস পুলিশ স্টেশনে যায়। সেখানে গিয়ে যা যা দেখেছে সমস্তটা বলে। পুলিশ কিন্তু তারপরেও ঘটনাস্থলে এসে পৌঁছয়নি। নিশাস্থান তাই বাধ্য হয়ে, আমাদের ইন্ডিয়ায় যেমন 100 হচ্ছে এমার্জেন্সি নাম্বার, পুলিশের কলিং নাম্বার, সেরকমই শ্রীলঙ্কার নাম্বার হচ্ছে 119। সেই 119-এ কল করে। তারপরেও পুলিশের পৌঁছতে বেলা 11টা বেজে যায়। সকাল 5টা থেকে বেলা 11টা। মেডিকেল এবং ফরেন্সিক টেস্টে স্বাভাবিকভাবেই প্রমাণ হয় যে মেয়েটিকে গ্যাংরেপ করা হয়েছে এবং প্রচণ্ড অত্যাচার করার পর তাকে খুন করা হয়েছে। এই ঘটনা জানতে পারার পরই পুঙ্গুটিরিভু গ্রামের প্রত্যেকের রাগে ফেটে পড়ে এবং এই খবরটা গোটা পেনিনসুলার আইল্যান্ডগুলোর মধ্যে বারুদের মতো ছড়িয়ে পড়ে। একজন স্কুল ছাত্রীর ওপর এরকম নৃশংস অত্যাচার স্তব্ধ করে দিয়েছিল গোটা শ্রীলঙ্কাকে। বিশেষ করে তাদের রাগের কারণ ছিল পুলিশের নিষ্ক্রিয়তা। মেয়েটার নিখোঁজ হওয়ার রিপোর্ট করার পরেও পুলিশ কোনো রকম কোনো তদন্ত করেনি। এই ব্যাপারটা মানুষকে প্রচণ্ড রাগিয়ে দিয়েছিল। তাদের রাগিয়ে দিয়েছিল মেয়েটির বডি খুঁজে পাওয়ার পরেও সেখানে পুলিশের না পৌঁছানোটা। 15ই মে 2015 মানাক্কাট্টু কবরস্থানে ভিথিয়ার শেষ কৃত্য সম্পন্ন হয়। তার বাবা মা ছাড়াও, আত্মীয় স্বজনরা ছাড়াও সেখানে উপস্থিত ছিল স্থানীয় রাজনৈতিক নেতা সমেত প্রায় 100 খানেক মানুষ। কিন্তু এই ঘটনার পর তার বাবা মা আর ওই আইল্যান্ডে থাকতে চায়নি। তারা ভাভুনিয়ায় তাদের আত্মীয়দের বাড়িতে গিয়ে সেটেল করার পরিকল্পনা করে। আচ্ছা, এতক্ষণ তো ভিকটিমের কথা বললাম, এবার আসি ওই হায়নার দলের কথায়। ওই হায়নার দলের মেন মাস্টারমাইন্ড ছিল
মহালিঙ্গম শশী কুমার, যাকে সবাই সুইস কুমার নামে ডাকত। মহালিঙ্গম শশী কুমার মূলত শ্রীলঙ্কার লোক হলেও সে নিজেকে দাবি করত সুইজারল্যান্ডের লোক হিসেবে। সুইজারল্যান্ডে তার একটা স্থায়ী নিবাস ছিল, যে কারণে লোকাল লোকজন তাকে সুইস কুমার বলে ডাকত। পরবর্তীতে যদিও সুইজারল্যান্ড তার সাথে কোনো রকম কানেকশন অস্বীকার করেছিল। ঘটনার কিছুদিন আগে সে সুইজারল্যান্ড থেকে শ্রীলঙ্কায় ফিরেছিল। পুলিশের কাছে খবর আসে যে এই মহালিঙ্গম শশী কুমারের ডার্ক ওয়েবে পর্নোগ্রাফির ব্যবসা রয়েছে এবং এই রেপ অ্যান্ড মার্ডারের পিছনে অন্যতম কারণও ছিল সেই পর্নোগ্রাফিক ব্যবসা। সুইস কুমার শুধুমাত্র ভিথিয়াকে রেপ করেই ক্ষান্ত হয়নি, সে এই পুরো ঘটনাটার একটা ভিডিও করেছিল। তার সঙ্গীদের সঙ্গে তার চুক্তি ছিল যে এই রেপ অ্যান্ড মার্ডারের একটা স্নাফ ভিডিও করে সে ডার্ক ওয়েভে চড়া দামে এই ভিডিওটা বিক্রি করবে। হ্যাঁ, অবশ্যই সে সঙ্গীদের কিছু টাকা পয়সা দেবে। এত বড় একটা মহান কাজে তারা তাকে হেল্প করছে, তাদেরকে কিছু পুরস্কার না দিলে হয়? স্নাফ ভিডিও কথাটার অর্থ হচ্ছে যেখানে রেপ অ্যান্ড মার্ডার সত্যি সত্যি দেখানো হয়, মানে সেটা কোনো অভিনয় বা ভিএফএক্স নয়। সুইস কুমার প্রথমেই তার ভাই এবং এলাকার আরও 7 জন উঠতি মস্তানকে ভাড়া করে এই কাজের জন্য। ভিথিয়াকেই কেন বেছে নেওয়া হয়েছিল? তার কারণ ভিথিয়ার দাদা নিশাস্থানের সঙ্গে সুইস কুমারের একটা কিছুদিন আগেই বেশ ঝগড়া ঝামেলা হয়েছিল, তাই তারা ভিথিয়াকে টার্গেট করেছিল। তককেই ছিল তারা, বেশ অনেকদিন ধরে ভিথিয়াকে ফলো করছিল। 13 তারিখ যখন তারা দেখে যে ভিথিয়া একা একা স্কুলে যাচ্ছে, তখন তাকে ওই 9 জনের গ্যাং, বললাম না রাস্তাটা বেশ নির্জন ছিল, সেই রাস্তা থেকে তাকে তুলে নিয়ে ওই বাড়িতে যায় এবং বেশ কয়েক ঘন্টা ধরে তার উপর নৃশংস পাশবিক অত্যাচার চালায়। সেই পুরো অত্যাচারের ঘটনাটা সুইস কুমার নিজের মোবাইলে রেকর্ড করে। তারপর ভিথিয়াকে খুন করে তারা সেখান থেকে পালিয়ে যায়। ভিথিয়ার মৃত্যুর পর পুলিশ বেশ কয়েকজনকে গ্রেপ্তার করেছিল, কারণ তাদের ওপর মহল থেকে চাপ ছিল, কিন্তু তারা সুইস কুমারের নাগাল পায়নি। তাদের থেকে বেশি অ্যাক্টিভ ছিল ওই পুঙ্গুটিটিভুর গ্রামবাসীরা। তাদের মধ্যে একজন এসে পুলিশকে বলে যে সুইস কুমার তাকে বেশ কিছু পর্নোগ্রাফি দেখিয়েছে এবং যেগুলো অত্যন্ত রিয়েলিস্টিক, মানে যেগুলো পর্ন সাইটের পর্ন ভিডিওসগুলোর মতো নয়, যেগুলো প্রচণ্ড রিয়েলিস্টিক, এবং তার মধ্যে সে নাকি ভিথিয়ার মুখেরও একটা ঝলক দেখেছে। সুইস কুমার তাকে এই উদ্দেশ্যে ভিডিওগুলো দেখিয়েছিল যে সে বলেছিল যে তোমার যদি ভিডিওগুলো পছন্দ হয় আমাকে বলো। সে একটা হাইফাই দাম বলেছিল, সেই দামে সে ভিডিওগুলোকে তাকে বিক্রি করবে। 18ই মে গ্রামেরই কিছু যুবক একটা গেস্ট হাউস থেকে, লোকাল একটা গেস্ট হাউস থেকে সুইস কুমারকে খুঁজে বের করে এবং তাকে একটা গাছের সঙ্গে বেঁধে বেশটি করে মারধর করে। তারপর তারা গিয়ে পুলিশকে খবর দেয়, কাইটস পুলিশ স্টেশনে। এবং অদ্ভুত ব্যাপার দেখুন, গ্রামের ছেলেরা এই সুইস কুমারকে ধরলো, পুলিশে তুলেও দিল, কিন্তু কিছু কারাপ্টেড পুলিশ অফিসারের সঙ্গে ষড়যন্ত্র করে সুইস কুমার নাকি পালিয়ে গেল। সুইস কুমার বাস ধরে সোজা চলে যায় কলম্বোতে। পরের দিন তার সেখান থেকে ফ্লাইট ধরে সুইজারল্যান্ডেও চলে যাওয়ার কথা ছিল। একবার দেশের বাইরে বেরিয়ে গেলে তারপর তো বুঝতেই পারছেন। সুইস কুমার পালিয়ে গেছে এই তথ্যটা জানাজানি হওয়ার পরেই এলাকাবাসীর মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে। পুরো জাফনা আইল্যান্ডের সমস্ত মানুষ রাস্তায় নেমে আসে। তারা আদালতের সামনে টায়ার পুড়িয়ে বিক্ষোভ দেখাতে শুরু করে। পুলিশের দিকে তারা ঢিল ছুঁড়তে শুরু করে, কারণ তারা বুঝতে পেরে গেছিল এরা আসলে আইনের রক্ষক নয়, এরা আইনের ভক্ষক। এদেরই সাহায্যে সুইস কুমার জেল থেকে পালিয়ে যেতে পেরেছিল। এলাকার সমস্ত স্কুল, কলেজ, দোকানপাট তারা অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেয়। পরিস্থিতি এতটাই সিরিয়াস পর্যায়ে পৌঁছয় যে তৎকালীন শ্রীলঙ্কার রাষ্ট্রপতিকে এই ঘটনায় হস্তক্ষেপ করতে হয়। তিনি নিজে এসে মেয়েটির পরিবারের সঙ্গে দেখা করেন এবং জাফনার অধিবাসীদের তিনি আশ্বাস দেন যে খুব শিগগিরই সুইস কুমারকে ধরা হবে। তিনি এই কেসটা পুলিশের হাত থেকে তুলে নিয়ে সিবিআই এর হাতে দেন। সিবিআইও কিছুদিনের মধ্যেই কলম্বোর ওয়ালিওয়াতে লুকিয়ে থাকা সুইস কুমারকে সুইজারল্যান্ড যাওয়ার ঠিক আগে আগে অ্যারেস্ট করে। বুঝতেই পারছেন, যদি সরকারের সদিচ্ছা থাকে, যদি পুলিশের সিবিআই এর সদিচ্ছা থাকে, তাহলে কোনো ক্রিমিনালই বেশি দিন আইনের হাতের বাইরে থাকতে পারে না। শ্রীলঙ্কার বিচার ব্যবস্থায় এই ভিথিয়া মার্ডার কেস একটা ইতিহাস তৈরি করেছিল। এই কেসের গুরুত্ব বিবেচনা করে শ্রীলঙ্কার সুপ্রিম কোর্ট একটি ট্রায়াল অ্যাট বার গঠন করেন।
ট্রায়াল অ্যাট বার মানে হলো যেখানে একজন বিচারপতি কারোর বিচার করে না, সেখানে 3টে শীর্ষ আদালতের বিচারপতি একসাথে এসে একটা বোর্ড হিসেবে বিচার করে। এই ট্রায়াল কলম্বোর বদলে হয়েছিল জাফনা হাইকোর্টে, এবং যাতে সাধারণ মানুষ এই ট্রায়ালটা শুনতে পারে এবং তারা বুঝতে পারে সরাসরি, তাই এই কেসটা ইংলিশের বদলে পরিচালিত হয়েছিল তামিল ভাষায়। 2017 সালের জুন মাসে শুরু হয় এই ঐতিহাসিক ট্রায়াল। সিআইডি ফোন রেকর্ড, ডিএনএ রিপোর্ট আর সেই বিভীষিকাময় ভিডিও ফুটেজ কোর্টের সামনে সাবমিট করে। দীর্ঘ শুনানির পর 2017 সালেরই সেপ্টেম্বর মাস নাগাদ শ্রীলঙ্কান কোর্ট এই কেসের রায় ঘোষণা করে। কোর্ট মহালিঙ্গম শশীকুমার সমেত আরও 6 জনকে অপহরণ, মার্ডার, রেপ এবং ডার্ক ওয়েবে পর্নোগ্রাফি সেল করার জন্য মৃত্যুদণ্ডে দণ্ডিত করে। মৃত্যুদণ্ডের পাশাপাশি এই 7 জনকে নির্দেশ দেওয়া হয় ভিথিয়ার পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার জন্য। এছাড়া সুইস কুমারকে, যে সমস্ত পুলিশ অফিসার কাইটস থানার যে সমস্ত পুলিশ অফিসার পালাতে সাহায্য করেছিল, তাদেরকে চাকরি থেকে বরখাস্ত করা হয় এবং আইন অনুযায়ী তাদের বিচার শুরু হয়। প্রমাণের অভাবে 2 জন সন্দেহভাজন, যাদের পুলিশ প্রথমে গ্রেপ্তার করেছিল, তাদেরকে কোর্ট ছেড়ে দিতে বাধ্য হয়েছিল। সে যাই হোক, এই রায় কিন্তু ভবিষ্যতে অপরাধীদের জন্য একটা কড়া বার্তা হয়ে থাকবে। এই ঘটনা প্রমাণ করে, জানেন তো, সাধারণ মানুষ যখন নিজের সুখ স্বাচ্ছন্দ্য ভুলে গিয়ে রাস্তায় নামে, তখন অপরাধীরা পালাবার পথ পায় না। আইন তাদের বাঁচাবার চেষ্টা করলেও কতদিন বাঁচাবে? বেশি দিন বাঁচাতে পারে না। তাই আমি বলবো, আমাদের আশেপাশেও না এরকম প্রচুর মহালিঙ্গম ছড়িয়ে রয়েছে, এরকম অসুস্থ মানসিকতার মানুষ ছড়িয়ে রয়েছে। আপনাদের চোখে যদি কিছু পড়ে, তাহলে সরাসরি পথে নামুন, প্রতিবাদ করুন ঘটনাটার, মুখ বন্ধ করে থাকবেন না। জানেন তো, এই প্রতিবাদটা শুরু হওয়া উচিত ঘর থেকেই। আমার ছোট থেকেই ছেলে বন্ধুর তুলনায় মেয়ে বন্ধুদের পরিমাণ বেশি। আমি তাদের মধ্যে বেশি কমফোর্ট ফিল করি। তাদের অনেকের মুখেই আমি শুনেছি, জানেন তো, বাড়িতেও না প্রচুর মেয়ে অত্যাচারের সম্মুখীন হয়। তাই আমি বলি, প্রতিবাদটা শুরু করুন বাড়ি থেকেই, কখনো চুপ করে থাকবেন না। আপনার একটা প্রতিবাদ হয়তো ভবিষ্যতে আরও 2টো মেয়ের জীবন নষ্ট হয়ে যাওয়ার থেকে বাঁচাতে পারে। যাই হোক, আজকে আমাদের গল্প আমরা এখানেই শেষ করছি। আপনাদের যদি আমাদের রিসার্চ ভালো লেগে থাকে, আমাদের কাজ ভালো লেগে থাকে, তাহলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটা একটা লাইক করবেন, আর যদি খুব ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং ভিডিওটাকে হাইপ করতে পারেন। অনেক ধন্যবাদ। শুভরাত্রি।